দেখছেন নিউজ হ্যাপেনিং পয়েন্টের আজকের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। দর্শক, আপনারা জানেন যে হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে আমরা সমসাময়িক নানা বিষয় নিয়ে আমাদের একজন অতিথির সঙ্গে কথা বলে থাকি এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের অতিথির সঙ্গে কথা বলবো উচ্চশিক্ষায় ভর্তিতে গুচ্ছ পদ্ধতি নিয়ে। এবং এ নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর সাজ্জাদ হোসেন, প্রক্টর ও প্রভোস্ট, প্রাক্তন চেয়ারম্যান, ইংরেজি বিভাগ, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। আপনাকে ধন্যবাদ। আমরা আলোচনা যাওয়ার আগে আমাদের দর্শকদেরকে একটু জানিয়ে দিতে চাই যে 2024-25 শিক্ষাবর্ষে সাধারণ এবং বিজ্ঞান প্রযুক্তি গুচ্ছ থেকে একাধিক বিশ্ববিদ্যালয়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে এই প্রক্রিয়া থাকতে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে ভিসিদের দফায় দফায় চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এমনকি শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ স্বাক্ষরিত একটি আধা সরকারি পত্র পাঠানো হয়েছে। সর্বশেষ সোমবার মন্ত্রণালয় থেকে গুচ্ছ ভর্তি কার্যক্রম অব্যাহত রাখতে একটি জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে গত 1 ডিসেম্বরে শিক্ষা উপদেষ্টা একটি চিঠিতে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় ভিসিদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা অনুসরণ করার জন্য একটা অনুরোধ জানিয়েছিলেন। এরপর 10 ডিসেম্বর মন্ত্রণালয় থেকে গুচ্ছ ভর্তি কার্যক্রম অব্যাহত রাখতে আরও একটি চিঠি দেওয়া হয়েছিল। এবং এই বিষয়গুলো নিয়ে আসলে আজকে আমাদের অতিথির সঙ্গে আমরা কথা বলবো। স্যার, আসন্ন 2024-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তি সামনে রেখে কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয় কিন্তু গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে এককভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবং ইতিমধ্যেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে আলাদাভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এতে আসলে লাভ ক্ষতির পাল্লাটা কার ভারী বেশি? আপনাকে ধন্যবাদ। আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং সমসাময়িক একটি প্রশ্ন আপনি যেটা করেছেন আমাকে। তবে গুচ্ছ পদ্ধতি তো খুব বেশি দিন শুরু হয়নি। যতদিন শুরু হয়েছে 4টি বিশ্ববিদ্যালয় এই গুচ্ছ পদ্ধতি থেকে আপনি জানেন বের হয়ে গেছে এবং এর যথাযথ কারণও আছে বলে আমি মনে করি। আসলে সবাই তার নিজস্বতা এবং স্বকীয়তা বজায় রাখতে চায়। গুচ্ছ পদ্ধতি মানে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে ভর্তি পরীক্ষা হবে। এতে ছাত্রছাত্রী অথবা অভিভাবকদের হয়তো অনেক সুবিধা হয়। তারা একটা প্রশ্নের মধ্য দিয়ে এবং একই খরচের তারা হয়তো ভর্তি পরীক্ষা দিয়ে একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে। কিন্তু গুচ্ছ পদ্ধতিতে আমার মনে হয় যে ছাত্রছাত্রী নির্দিষ্ট যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চায় সেটা কিন্তু অনেক সময় হয় না। সেটা দেখা যায় যে ওই মেরিট লিস্টে তার যেখানে পড়বে, যে বিশ্ববিদ্যালয়ে পড়বে, সেখানেই তাকে পড়তে হবে। তো এই একটা ব্যাপার। শিক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যে এই গুচ্ছ পদ্ধতি বজায় রাখার জন্য যথেষ্ট চেষ্টা করে চলেছে এবং শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ উনি অত্যন্ত সচেতন ব্যক্তি। আমি বিশ্ববিদ্যালয়ে যখন পড়েছি তখন থেকে ওনাকে চিনি। অত্যন্ত আপাদমস্তক ভদ্রলোক এবং সৎ মানুষ। উনি হয়তো চিন্তা করেছেন যে গুচ্ছ পদ্ধতি থাকলে বিশেষ করে অভিভাবকদের অনেক সুবিধা হয়। গুচ্ছ পদ্ধতির আরেকটি প্রবলেম হচ্ছে যে একই যদি বের হয়ে যায় দেখা যায় যে সেটা একরকম, আর গুচ্ছ পদ্ধতিতে থাকলে অনেক সুবিধা আছে। আর অসুবিধা হচ্ছে কি, যেমন একই একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আজকে, আগামীকাল হয়তো আর একটা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। সেক্ষেত্রে ডিস্ট্যান্স বা দূরত্ব অনেক বেশি, ওই সময়টা মেনটেন করতে তারা পারে না। সেজন্য আমার মনে হয় গুচ্ছ পদ্ধতি থাকাটা ঠিক ছিল। তবে কিছু কিছু বিশ্ববিদ্যালয় যেমন আবারও বের হয়ে যাওয়ার চেষ্টা করছে, যেমন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেটা বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে এটা। এবং আপনি জানেন যে আরও কিছু বিশ্ববিদ্যালয় আছে, যেমন দেশের বিভিন্ন, যেমন আপনার টাঙ্গাইল ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এই সবগুলো বের হয়ে যাওয়ার প্রচেষ্টার মধ্যে দিয়ে তারা কাজ করে যাচ্ছে। এবং এই বিশ্ববিদ্যালয়গুলোর ভিসির একটা তারা যে উপাচার্য মহোদয়গণ তারা সাক্ষাৎ বিভিন্ন রকমভাবে তারা কথা বলেছেন, তারা মিটিং করেছেন বের হয়ে যাওয়ার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার জন্য। কিন্তু আসলে আমার মনে হয় যে তাদেরকে অবশ্যই শিক্ষা মন্ত্রণালয়ের যে কথা, সেই গুরুত্বটা দেওয়া উচিত। এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনও মনে হয় এই গুচ্ছ পদ্ধতির পক্ষে আছে। তাহলে সব মিলিয়েই আমার মনে হয় যে গুচ্ছ পদ্ধতি থাকলে ছাত্রছাত্রী প্লাস অভিভাবকদের ভালো হবে।
এই মোটামুটি। আচ্ছা, আমি একটু অভিযোগ প্রসঙ্গে যদি আসতে চাই, যে অভিযোগ আছে বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব আইন একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত এবং স্বকীয়তার কথা বললেও আসলে বাস্তবে আর্থিকভাবে বিপুলভাবে লাভবান হওয়ার আসলে ইচ্ছাতেই আলাদা পরীক্ষা নিতে চায়। কারণ ভর্তি ফর্ম বিক্রি বাবদ বিপুল আয়ের বড় অংশই শিক্ষক সহ ভর্তির কাজে যে সংশ্লিষ্ট যারা থাকেন আসলে তারা পেয়ে থাকেন। এখানে পক্ষে বিপক্ষে নানা মত আছে, আপনার মতামত কি? এটার সাথে আমি একমত অবশ্যই, কারণ ভর্তির সময় দেখেন যে একটা ছাত্র বা ছাত্রীকে বেশ বড় অঙ্কের টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে হয়। সেই যে টাকাটা ওই বিশ্ববিদ্যালয়ের কিন্তু সকল শিক্ষক এবং ভর্তির কাজে যারা সংশ্লিষ্ট তারাই সাধারণত এই টাকাটা পেয়ে থাকে, এক ধরনের ভাগবাটোয়ারা হয়ে থাকে। এই জন্যে আলাদা আলাদাভাবে হলে আসলে ওই বিশ্ববিদ্যালয় অর্থনৈতিকভাবে লাভবান হবে, কিন্তু তাদের ছাত্রছাত্রীর কথা, অভিভাবকদের কথাও চিন্তা করতে হবে। সব মিলিয়ে আসলে যদি লাভ ক্ষতির পাল্লা কার দিকে বলি, তাহলে আসলে ছাত্রছাত্রীদের অবশ্যই অর্থনৈতিক ক্ষতিটা অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে বিশ্ববিদ্যালয় অর্থনৈতিকভাবে লাভবান হবে এই প্রক্রিয়ায় যদি গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে যায় তারা। আচ্ছা, শিক্ষার্থীদের মধ্যে কিন্তু এর মধ্যে ক্ষোভ বিরাজ করছে, তাদের কাছে অর্থ এবং সময় এই দুটি অপচয় মনে হচ্ছে। এবং সেই সাথে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা, আমরা একটু আগে যেটা বলছিলাম, তিনি নিজে অনুরোধ করেছেন, তারপরও এই যে গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়গুলো, আমাদের আসলে অনেক মেধাবী শিক্ষার্থী আছেন যারা উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারে না। সেক্ষেত্রে আসলে বিশ্ববিদ্যালয়গুলো কি করণীয় বলে আপনার মনে হয়? হ্যাঁ, আপনি জানেন যে ইতিমধ্যে আসলে বিশ্ববিদ্যালয়ের যারা গুচ্ছ পদ্ধতির পক্ষে আছে এই ছাত্রছাত্রীরা তারা স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের যে চ্যান্সেলর, প্রেসিডেন্টের কাছে, প্রধান উপদেষ্টার কাছে এবং শিক্ষা উপদেষ্টার কাছে তারা স্মারকলিপি দিয়েছে যে তারা গুচ্ছ পদ্ধতি চলমান থাকুক, এই জন্যে অনুরোধ করেছে তারা। তো সেই অনুরোধ আমার মনে হয় বিশ্ববিদ্যালয়গুলোরও রাখা উচিত। এবং আপনি যেটা বললেন যে উচ্চশিক্ষার ক্ষেত্রে এটা তারা পাবে কিনা বা বাধাগ্রস্ত হবে কিনা, সেক্ষেত্রে তো অবশ্যই, বিশেষ করে যারা বাংলাদেশের, আপনি জানেন যে অর্থনৈতিক অবস্থা, অনেক ছাত্রছাত্রী কিন্তু খুব গরিব পরিবার থেকে উঠে আসে। তো তাদের জন্য গুচ্ছ পদ্ধতিটা অনেক ভালো, কারণ একটা প্রশ্নের উপর পরীক্ষা দিয়ে তারা কিন্তু এই গুচ্ছ পদ্ধতি অনুসরণ করে ভর্তি হওয়ার সুযোগটা পেয়ে থাকে। কিন্তু এখানে আবার যদি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষাগুলি নেয়, সেখানে কিন্তু কোয়েশ্চেন প্যাটার্ন এক একটা বিশ্ববিদ্যালয়ে এক এক ধরনের। তো সেই হিসেবে তাদের হয়তো নলেজটাকে আরও এক্সারসাইজ করার সুযোগ থাকে, এবং তারা কোন পজিশনে আছে, তাদের মেরিট পজিশনটা কি, মেধা তালিকায় তারা কিভাবে বিলং করছে, এই সব কিছু কিন্তু তারা যাচাই বাছাই করতে পারে যদি গুচ্ছ থেকে বের হয়ে আলাদা আলাদাভাবে পরীক্ষা দেয়। কিন্তু আমার মনে হয় যে গুচ্ছ পদ্ধতি, সার্বিক বিচারে গুচ্ছ পদ্ধতি থাকাটাই বাঞ্ছনীয়। আচ্ছা, আমরা মেধাবী শিক্ষার্থীদের কথা বলছিলাম, আসলে তাদের উচ্চশিক্ষা গ্রহণে সরকারি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে বা স্বায়ত্তশাসিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো আছে, তাদের কি করা উচিত বলে আপনার মনে হয়? হ্যাঁ, আসলে বিশ্ববিদ্যালয়গুলো তো আপনি জানেন এই গুচ্ছ পদ্ধতিতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চিটাগাং ইউনিভার্সিটি, এরা কিন্তু গুচ্ছ পদ্ধতির মধ্যে কখনোই ছিল না। কারণ তারা প্রথমেই বলেছে যে আমরা গুচ্ছ পদ্ধতিতে যাচ্ছি না, এবং এগুলো বাংলাদেশের ক্ষেত্রে টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি। আর যেগুলো প্রাইভেট ইউনিভার্সিটি আছে আপনি জানেন সেগুলো মান রক্ষা করে চলেছে। সেই মানের ক্ষেত্রে আমার মনে হয় যে কিন্তু টাকা পয়সা তো অনেক বেশি, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে একজন গার্ডিয়ানের পক্ষে অনেক সময় সম্ভব হয় না। সেক্ষেত্রে ন্যাশনাল ইউনিভার্সিটি আছে এবং বিভিন্ন কলেজ আছে, সেখানে তারা পড়তে পারে। তবে সবারই তো একটা আকাঙ্ক্ষা থাকে, ভর্তি পরীক্ষা মানে এক ধরনের কিন্তু ভর্তি যুদ্ধ। সেই যুদ্ধে জয়লাভ করে যদি কেউ কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয় এবং কাঙ্ক্ষিত সাবজেক্টে ভর্তি হওয়ার সুযোগ পায়, তাহলে তার স্বপ্নটা পূরণ হয়ে যায়। এবং প্রত্যেক ছাত্রছাত্রীর কিন্তু একটা ভিশন এবং মিশন থাকে, অবশ্যই সেই ভিশন এবং মিশনকে সামনে রেখে তারা পথ চলতে থাকে এবং একটা পর্যায়ে হয়তো তাদের স্বপ্ন পূরণ করতে সক্ষম হয়। আপনি বলছেন যে সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রাইভেট যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, তাদের আসলে মেধাবী শিক্ষার্থী যারা আছেন তাদের উচ্চশিক্ষা গ্রহণে এগিয়ে আসা উচিত। হ্যাঁ, আমি অবশ্যই তাই মনে করি, উচ্চশিক্ষা গ্রহণে এগিয়ে আসা উচিত। কিন্তু তার আগে তো চিন্তা করতে হবে যে বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো তো একটা বড় ধরনের খরচের ব্যাপার থাকে। তবে অনেক প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু মেধাবী ছাত্রছাত্রীদের এবং বিভিন্ন ধরনের
তাদের যে চাহিদা অনুযায়ী তাদের টিউশন ফি কমিয়ে দেওয়া হয়, এমনকি একদম ফুল ফ্রি করা হয়। যেমন আমি একটি বিশ্ববিদ্যালয়ে আছি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সেখানে কিন্তু অনেক ছাত্রছাত্রীকে ফুল ফ্রি আমরা করে দিয়েছি, হ্যাঁ, তাদের দারিদ্রতা এবং মেধার ভিত্তিতে। আচ্ছা, তো এটা অনেক সময় হয়ে থাকে বিভিন্ন অবশ্যই বিশ্ববিদ্যালয়ে, আমরা এই সেটা নিয়ে হয়। আরো কথা বলবো আপনার সাথে। তবে দর্শক, তার আগে আমাদের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে একটা বিরতি নেবার সময় হয়ে গেছে। একটা বিরতির পর ফিরছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকে হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে। এবং আজকে আমরা উচ্চশিক্ষায় ভর্তিতে গুচ্ছ পদ্ধতি নিয়ে কথা বলছিলাম আমাদের অতিথি অধ্যাপক ডক্টর সাজ্জাদ হোসেনের সঙ্গে। স্যার, বাংলাদেশে যত মেধাবী শিক্ষার্থী আছে, তত মেধাসম্পন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আমাদের আছে কিনা? হ্যাঁ, মেধাসম্পন্ন যে উচ্চশিক্ষার কথা, মানে প্রতিষ্ঠানের কথা আপনি বলছেন, সেটা আমি মনে করি আছে। কারণ আমাদের অনেকগুলো পাবলিক ইউনিভার্সিটি, আপনি জানেন, পাবলিক প্রাইভেট মিলে প্রায় 200 প্রতিষ্ঠান কিন্তু এখানে আছে। আর ন্যাশনাল ইউনিভার্সিটির বিভিন্ন রেকগনাইজড কলেজ তো আছেই, তো আছে। তারপরেও অনেক ছাত্রছাত্রী আসলে এখন বিশেষ করে এই প্রবণতা অনেক বেশি। বাংলাদেশের নানা ক্রাইসিসের কারণে তারা চিন্তা করছে যে আমি যদি, এবং ওই গার্ডিয়ান যদি ধনী হয় এবং তার পিতা যদি ধনী হয়, তাহলে অনেক সময় দেখা যায় যে ওই ছাত্র এবং তারা মিলে বিদেশে লেখাপড়া করার, বিশেষ করে আমরা দেখেছি যে এখন আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সুইডেন, বিভিন্ন দেশে তারা নানাভাবে পড়ার জন্য যাচ্ছে। কেউ আবার ফুল ফান্ডেড স্কলারশিপও পাচ্ছে। তো সব মিলিয়েই তারা যাচ্ছে। এটা এক ধরনের, আমরা বলতে পারি, এটা ব্রেন ড্রেন বা মেধা পাচার। অবশ্যই, কিন্তু সেই মেধাগুলোকে দেশে ফিরিয়ে আনার জন্য আমাদের কোনো উদ্যোগ কি আছে? সেই উদ্যোগের, আমি ব্যক্তিগতভাবে মনে করি উদ্যোগের ঘাটতি আছে। এটা সরকারকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে যাতে এই মেধা পাচার বন্ধ করা যায়। কারণ সর্বোচ্চ মেধাবীরা যদি দেশের বাইরে চলে যায় এবং আর কামব্যাক না করে, তাহলে এটা দেশের জন্য সবচেয়ে বড় ক্ষতি। এই ক্ষতির হাত থেকে রক্ষা করা হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন, হচ্ছে সরকারকে এগিয়ে আসা। আচ্ছা, পাহাড়ি অঞ্চল বা হাওড় অঞ্চল যে জনপদগুলো আছে, সেখানে এই যে অবহেলিত জনগোষ্ঠী, তাদেরকে শিক্ষা ব্যবস্থায় ফিরিয়ে আনার জন্য আসলে কেমন উদ্যোগ নেওয়া প্রয়োজন? হ্যাঁ, এখানেও আমি মনে করি যে সরকারকে যথাযথ গুরুত্ব দিতে হবে। পাহাড়ি এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান কেমন আছে সেটা পর্যবেক্ষণ করতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়াতে হবে, এবং পারলে ওই পাহাড়ি এলাকায় বা একটা থানায় মডেল মাধ্যমিক বিদ্যালয় এবং প্রাইমারি থেকে মাধ্যমিক, এই সংখ্যাটা অবশ্যই বাড়াতে হবে এবং তাদেরকে সমন্বয় সাধন করতে হবে। অন্য অন্য জেলার শিক্ষার্থীরা যেভাবে সুযোগ সুবিধা পাচ্ছে, একজন পাহাড়ি এবং হাওড় এলাকার শিক্ষার্থী সেই সুযোগ সুবিধা কিন্তু পাচ্ছে না। এই জন্যে তাদেরকে যদি আমরা একীভূত করতে চাই, তাহলে তাদের শিক্ষাকে অবশ্যই আপনি জানেন যে শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, যেটাকে বলা হয় এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। তো সেই জন্যে আমার মনে হয় যে শিক্ষার ক্ষেত্রে কোনো বৈষম্য থাকা উচিত না। এই বৈষম্য দূর করে সবাইকে একটি পতাকা তলে আনতে হবে। আচ্ছা, শিক্ষার মান উন্নয়নে শিক্ষককে কিভাবে আসলে উন্নত শিক্ষার মধ্যে আনা যায় বলে আপনার মনে হয়? মানে শিক্ষকদেরও তো ট্রেনিং এর দরকার আছে। শিক্ষকদের অবশ্যই ট্রেনিং এর দরকার আছে, কারণ আমরা পর্যাপ্ত আমাদের যে শিক্ষা ব্যবস্থায় ট্রেনিংয়ের যথেষ্ট ঘাটতি আছে। যদিও বর্তমানে অনেক ধরনের ট্রেনিংয়ের ব্যবস্থা চলছে। হ্যাঁ, আপনি জানেন যে বিশ্ববিদ্যালয়গুলো ট্রেনিংয়ের ব্যবস্থা করছে এবং বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় বা কলেজেরও ট্রেনিংয়ের ব্যবস্থা আছে, কিন্তু সেটা পর্যাপ্ত না আমি মনে করি। সেই জন্যে ট্রেনিং ছাড়া একজন শিক্ষক ক্লাসে এসে পাঠদানে কিন্তু অত বেশি সফল হবে না।
তো আমার মনে হয় এই জন্য ট্রেনিংটা খুবই জরুরি আসলে। অবশ্যই স্যার, আমরা বুঝতে পেরেছি আপনার কথা এবং আজকের আয়োজন একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। অসংখ্য ধন্যবাদ আজকের আয়োজনে যুক্ত হবার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাকে ডাকার জন্য। দর্শক, আমরা জানি যে অন্তর্বর্তী সরকারের সময় বেশ কিছু জায়গায় এবং আমরা বলতে পারি অনেক জায়গায় সংস্কারের কথা চলছে এবং শিক্ষা ব্যবস্থা, আমাদের অতিথি যেমনটা বলছিলেন, আসলে শিক্ষায় জাতির মেরুদণ্ড, এই মেরুদণ্ডকে ঠিক রাখতে নিশ্চয়ই আমাদের শিক্ষা ব্যবস্থার উপর আমূল পরিবর্তন আনা সম্ভব এবং এই জায়গায় সবচেয়ে বেশি কাজ করা সম্ভব। এই জায়গাগুলোতে কাজ করা হবে এই আশা রেখে আজকে হ্যাপেনিং পয়েন্ট আমরা এখানে শেষ করছি। অন্য কোনো দিন নিশ্চয়ই আমরা অন্য কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত এটিএন নিউজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।